ইয়েস। হ্যাঁ, আচ্ছা। আই থিঙ্ক আমাকেও দেখা যাচ্ছে। হ্যালো। আচ্ছা, আমি হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের এজেন্ডা। তার আগে সবাইকে হচ্ছে অনেক অনেক থ্যাঙ্কস, আপনারা আজকে জয়েন করছেন। আর আমাদের এই সেমিনারটি অর্গানাইজার হচ্ছে কোচিনার একাডেমি, আর আমি জান্নাতুল ফেরদাউস কথা। আর আমাদের আজকে স্পিকার হিসেবে আছেন জেসিয়া শারমিন। উনি হচ্ছে এখন পিএইচডি রিসার্চার হিসেবে আছেন। তো জেসিয়া শারমিন আজকে মোটামুটি বেশ কয়েকটা টপিকস হচ্ছে কাভার করবেন। তার মধ্যে ফার্স্ট থাকবে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস, স্কলারশিপ প্রসেস, এসওপি কীভাবে লিখতে হয়, এলওয়ার কীভাবে লিখলে হচ্ছে অ্যাকিউরেটলি স্কলারশিপ পাওয়া যাবে, দেন ডেস্টিনেশন কম্প্যারিজন এবং ভিসা অ্যাপ্লিকেশন এবং ইন্টারভিউ টিপস সম্পর্কে আমাদের কিছু সাজেশন দেবেন। তো শুরু শুরু করে ফেলি আমাদের হচ্ছে মেইন এজেন্ডাগুলো। তো জেসিয়া শারমিন, আপনি হচ্ছে শুরু করেন তাহলে। থ্যাংক ইউ জান্নাত ফর দিস কথা। থ্যাঙ্কস টু কোটুনার একাডেমি এন্ড থ্যাংক ইউ সবাইকে জয়েন করার জন্য। আমি হচ্ছে আমার স্ক্রিনটা একটু শেয়ার দিতে যাচ্ছিলাম। হ্যাঁ, শিওর। আমি হচ্ছে আমার অফ করতেছি। ওকে। ওকে। So it's just a simple PPT slide I have made it so that আমি আপনাদের সাথে হচ্ছে ইজিলি ইন্টারঅ্যাক্ট করতে পারি, মানে টপিকগুলো যাতে এদিক থেকে সেদিক না হয়, একটার পর একটা যাতে কন্টেন্টগুলো ঠিক থাকে, দ্যাটস ওয়াই হচ্ছে মূলত বানানো। যাই হোক, আজকের ওয়েবিনারের টপিক তো সবাই জানি মোটামুটি, যে হায়ার স্টাডিজ ইন অ্যাব্রড নিয়ে কথা। তো মূলত যারা ইন্টারেস্টেড, বর্তমানে ব্যাচেলর শেষ করছেন বা মাস্টার শেষ করছেন বাংলাদেশ থেকে, পরবর্তীতে বাইরে হচ্ছে স্কলারশিপ নিয়ে পড়তে যেতে ইন্টারেস্টেড আছেন, তো তাদের জন্য মূলত আমি বিশ্বাস করি আজকের ওয়েবিনারটা অনেক হেল্পফুল হবে। তো আমার পরিচয় অলরেডি কথা দিয়ে দিছে। আমি তারপর আবার একটু ছোট্ট করে একটু বলি যে আমি বর্তমানে পিএইচডি রিসার্চার হিসেবে আছি এবং সেই সাথে গ্র্যাজুয়েট রিসার্চার টিচিং ফেলো হিসেবেও আছি স্কুল অফ ইনফরমেশন টেকনোলজিতে, ডেকান ইউনিভার্সিটি। এটার অনেকগুলো ক্যাম্পাস আছে, তার মধ্যে মেলবোর্নের যে ক্যাম্পাসটা আমি সেখানে আছি। ওকে, তো আজকের এই ওয়েবিনারে আমি মূলত যেই টপিকগুলো কভার করতে চাচ্ছি সেটা হচ্ছে ডেফিনেটলি হায়ার স্টাডি নিয়েই। যে হায়ার স্টাডি করতে গেলে আমাদেরকে প্রথম যে জিনিসটা সেট করতে হবে সেটা হচ্ছে কোন কান্ট্রি, এবং আমি কোন অপশনগুলো হচ্ছে স্টাডি ইন অ্যাব্রোডের কোন অপশনগুলোকে হচ্ছে বেছে নিতে চাই। তারপর সেই অপশন মানে কান্ট্রিটা আগে সিলেক্ট করার পরে তারপর আমাদেরকে জানতে হবে যে সেই কান্ট্রির কোন কোন ইউনিভার্সিটিগুলা আমি আমার টপ লিস্টে বা প্রায়োরিটি লিস্টে রাখবো। দেন সেটার উপর বেস করে হচ্ছে আমার অ্যাপ্লিকেশন স্ট্র্যাটেজিগুলো কিরকম হবে, যে ইউনিভার্সিটিগুলোতে আমি অ্যাপ্লাই করব সেই ইউনিভার্সিটিগুলোর ফান্ডিং অপরচুনিটিগুলো কেমন সেটা সম্পর্কে একটু বলবো। অত বিস্তারিত যাব না, জাস্ট হচ্ছে হালকা একটু আপনাদেরকে আইডিয়া দিব, যাতে পরবর্তীতে আপনারা যখন এই বিষয়গুলা কনসিডার করবেন তখন আপনাদের মাথায় থাকে যে কোন জিনিসটা সার্চ করতে হবে, কোন জিনিসটার উপর প্রায়োরিটি দিতে হবে, কোনটার উপর প্রায়োরিটি দিতে হবে না। এন্ড ফাইনালি হচ্ছে ভিসা প্রিপারেশন এবং ভিসা প্রসেসিং গুলা। ওকে, তো স্টার্ট। প্রথমেই আমাদের যে জিনিসটা হচ্ছে বাইরে যাওয়ার জন্য ডেস্টিনেশনটা চুজ করতে হবে, তাই না? তো বাইরে যাওয়ার জন্য ডেস্টিনেশন চুজ করার আমাদের মেইন উদ্দেশ্য কি? আমরা যতই বলি পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, আসলে কি বিষয়টা তাই যে আমরা কি আসলেই মূল উদ্দেশ্য থাকে পড়াশোনা করতে যাওয়া? কজনের মূল উদ্দেশ্য যে পড়াশোনা করতে যাবেন, সেটেলমেন্টের কোনো উদ্দেশ্য নাই? কজন আছে এরকম, আছেন কেউ? না, এরকম মনে হয় কেউ নাই। সবাই হচ্ছে এখানে সেটেল হওয়ার চিন্তা ভাবনা নিয়েই। আমার এই চিন্তাধারা থাকে যে আমি বাইরে পড়াশোনা করবো, হ্যাঁ পড়াশোনা ডিগ্রি আমার ডেফিনেটলি আমি ডিগ্রি অর্জন করবো, কিন্তু সেই সাথে আমাকে একটা সেটেলমেন্ট হইতে হবে। ওকে, আমি বাংলাদেশ থেকে বের হয়ে গেছি মানে আমাকে হচ্ছে এখন ওইখানে যে জায়গাতে আমি যাচ্ছি বা যে জায়গাতে আমি যাব সেখানে হচ্ছে আমার
সিটিজেনশিপ নেওয়া বা পিআর প্রসেস এগুলা সেটেলমেন্টের জন্যই। তো যাই হোক, এটার জন্য মূল যে জিনিসটা সবাইকে মানে বেশি অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে কান্ট্রি সিলেকশন। আগে আপনাকে ডেফিনেটলি কান্ট্রিটা চুজ করতে হবে। আপনার যদি ইচ্ছা থাকে যে হ্যাঁ আপনি হচ্ছে বাইরে গিয়ে সেটেলমেন্টের জন্য, সেটেলমেন্টটা হচ্ছে আপনার ফার্স্ট প্রায়োরিটি, পড়াশোনা ওকে ঠিক আছে আমি পড়াশোনার জন্য যাচ্ছি, পড়াশোনাও করবো প্লাস সেটেলমেন্ট, সেক্ষেত্রে হচ্ছে কান্ট্রি চুজ করতে হবে। এখন কোন কান্ট্রিগুলা মানে সিটিজেনশিপ দেয় বা আপনার পড়াশোনার পাশাপাশি হচ্ছে আপনাকে ওইখানে সবসময় থাকতে দিবে, সেগুলো কিন্তু আমাদেরকে চুজ করতে হবে। তার মধ্যে হচ্ছে ইউরোপে যদি আপনি পড়াশোনা করতে যান, ভালো ফান্ডিং নিয়ে যাইতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ওখানে সেটেলমেন্টের একটা সুযোগ আছে। অস্ট্রেলিয়া, আমেরিকা, নিউজিল্যান্ড এগুলোতে আপনি সেটেলমেন্টের একটা সুযোগ পাবেন। আর যদি শুধুমাত্র পড়াশোনার উদ্দেশ্যে যান যে হ্যাঁ পড়াশোনা করতেছি, পড়াশোনা করে পরবর্তীতে হচ্ছে আবার বাংলাদেশে ব্যাক করবো বা আমার বাইরে বা আমার ওয়েস্টার্ন কান্ট্রিতে ওয়েস্টার্ন কালচারের সাথে হচ্ছে আমার যাচ্ছে না, আমি হচ্ছে ওয়েস্টার্ন কালচারের সাথে ওকে কোন রকম ডিগ্রি নিয়ে তারপর আবার হচ্ছে অন্য কোথাও মুভ করবো, সেক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট অপশন হচ্ছে আপনারা মালয়েশিয়া দেখতে পারেন। আমার স্লাইডে অবশ্য আছে এটা। যাই হোক, তারপর আপনার মালয়েশিয়া দেখতে পারেন, সৌদি আরবিয়া দেখতে পারেন। এই দুইটা ইউনিভার্সিটি মানে এই দুইটা কান্ট্রির বেশ কিছু ভালো ভালো ইউনিভার্সিটি আছে যারা হচ্ছে খুব ভালো ভালো স্কলারশিপ বা ফান্ডিং প্রোভাইড করে থাকে। তো প্রথমেই আমাদেরকে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেসের জন্য আমাদেরকে যে জিনিসটা দেখতে হবে, আমি বিশ্বাস করি আজকে যারা জয়েন করছে তারা সবাই মোটামুটি ব্যাচেলার শেষ এবং তাদের প্ল্যানিংই হচ্ছে হয় মাস্টার্স অথবা হচ্ছে পিএইচডি। মাস্টার্সে যান বা পিএইচডি তে যান, যেই সাবজেক্টে যান না কেন বা যেই ইয়েতেই করতে চান না কেন, সবসময় মনে রাখবেন যে অলওয়েজ মাস্টার্সে বিশেষ করে হচ্ছে টোটাল 3টা ক্রাইটেরিয়া থাকে। একটা হচ্ছে মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক, একটা হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ, আর একটা হচ্ছে মাস্টার্স বাই মিক্সড মোড। তো মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক যেটা, সেটাতে হচ্ছে নর্মালি আমরা ব্যাচেলর যেরকম পড়াশোনা করে আসছি ওইরকম 1.5 বছরের হচ্ছে কোর্স ওয়ার্ক থাকে, তারপর ফাইনাল সেমিস্টারে এসে কিছু ক্যাপস্টোন প্রজেক্ট বা থিসিস এ রিলেটেড কিছু থাকে। এটাতে ফান্ডিং পাওয়া যায় না বললেই চলে কোর্স ওয়ার্কে। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে মাস্টার্স বাই রিসার্চ। তো মাস্টার্স বাই রিসার্চে যদি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ফান্ডিং, ফুল ফান্ড পাওয়ার অপরচুনিটি হচ্ছে অনেক বেশি। কিন্তু এখানে আবার একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে আপনাকে ব্যাচেলারের ভালো রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকতে হবে। ভালো রিসার্চ ব্যাকগ্রাউন্ড বলতে আপনি ব্যাচেলারে কাজ করছেন, অ্যাটলিস্ট একটা কনফারেন্স পেপার আপনার পাবলিশড, অথবা একটা Q1 ভালো র্যাঙ্কের Q1 জার্নাল অ্যাজ এ ফার্স্ট অথর, ডেফিনেটলি অ্যাজ এ ফার্স্ট অথর হিসেবে আপনার একটা Q1 জার্নাল পাবলিশড আছে, এরকম যদি আপনার ব্যাকগ্রাউন্ড থাকে রিসার্চে, সেই ক্ষেত্রে আপনি মাস্টার্স বাই রিসার্চ ওয়ার্কে ফুল ফান্ড অপরচুনিটি পাবেন। আর থার্ড যেটা মাস্টার্স বাই মিক্স মোড, মানে হচ্ছে আপনার কোর্স ওয়ার্কও থাকবে পাশাপাশি হচ্ছে রিসার্চের কাজও থাকবে। এটা হচ্ছে 6 মাসের একটা মানে ফার্স্ট সেমিস্টার, যেটা ফার্স্ট সেমিস্টার থাকবে হচ্ছে কোর্স ওয়ার্ক, তারপরের যে 1.5 বছর সেই 1.5 বছর থাকবে হচ্ছে রিসার্চ ওয়ার্ক, মিনিং দ্যাট অল টুগেদার আপনাকে কোর্সও করতে হবে পাশাপাশি হচ্ছে রিসার্চও করতে হবে। এই ক্ষেত্রেও ফান্ডিং পাওয়া যায়, স্কলারশিপ টোটাল 100% না পাওয়া গেলেও পার্শিয়াল কিছু পাওয়া যায়। তো এই ক্ষেত্রে আমাদেরকে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি গুলো আছে যাদের হচ্ছে নিজস্ব কিছু মানে ইউনিভার্সিটি রিলেটেড প্রজেক্ট থাকে, ফান্ড থাকে। তো মাস্টার্স বাই মিক্স মোডে যারা যায় তাদেরকে হচ্ছে এই ফান্ড গুলো থেকে বা গ্র্যান্ড ফান্ড যেগুলো আমরা বলি আর কি, বিভিন্ন ইউনিভার্সিটি ওরা হচ্ছে এই জিনিসটা প্রোভাইড করে থাকেন। তো প্রথমে হচ্ছে আপনাদেরকে যদি চুজ করতে হবে যে কোন টপিকে যাবেন। যদি মাস্টার্স বাই রিসার্চে যান সেক্ষেত্রে ডেফিনেটলি ব্যাচেলারে বা ব্যাচেলার শেষ করে ফেলছেন, এখন মনে হচ্ছে যে মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে, আপনি হচ্ছে আবার নতুন করে শুরু করতে যাচ্ছেন, কোনো সমস্যা নাই, শুরু করতে পারেন। কিন্তু আপনাকে যেটা লাগবে সেটা হচ্ছে একটা রিসার্চ পেপার এবং ভালো কোয়ালিটি ভালো মানের জার্নালে আছে ফার্স্ট অথর হিসাবে রিসার্চ। আর কোর্স ওয়ার্ক আমি যেটা বললাম আর কি, যে কোর্স ওয়ার্কে মানে স্কলারশিপ নাই বললেই চলে। কোর্স ওয়ার্কে হচ্ছে স্কলারশিপ আসলেই পাওয়া যায় না। সেটা হচ্ছে যদি খুব মানে রেয়ার কেসে যদি দেয়ও তাহলে ম্যাক্সিমাম 25% হচ্ছে পাওয়া যায়, যেটা নায়ের খাতায় বললেই চলে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে টাকা দিয়ে করতে হবে। এখন বাইরের দেশে টাকা দিয়ে আসলে বাংলাদেশের যারা থাকি আমরা বা বাংলাদেশে আমরা যারা বড় হয়েছি বা আমাদের যাদের ব্যাকগ্রাউন্ড হচ্ছে বাংলাদেশ, আমি বিশ্বাস করি যে আমরা সবাই মিডল ক্লাস বা আপার মিডল ক্লাস বিলং করি।
তা আমাদের আসলে বাবা-মায়ের বা আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে আমাদের এত টাকা পয়সা হয় নাই যে আমাদের বাপ-মা হচ্ছে সবকিছু ইয়ে করে বাইরে পাঠাবে। হ্যাঁ, অনেকের হয়তো থাকতে পারে, সেটা ভিন্ন কেস। যদি আপনাদের থাকে অনেক ব্যাকগ্রাউন্ড ভালো, টাকা পয়সা আছে ভালো, থাকতেই পারে, তাই না? তো সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আপনারা টাকা দিয়েও পড়তে পারেন। টাকা দিয়ে পড়তে চাইলে মাস্টার্স বাই কোর্স ওয়ার্ক হচ্ছে আপনাদের জন্য বেস্ট অপশন, যদি রিসার্চ করতে না চান সেক্ষেত্রে। তো তারপর আমাদের যেটা করতে হবে, ওকে আমি চুজ করে নিলাম যে আমি হচ্ছে কোন সাবজেক্টে যাব, মানে কোন ডাইরেকশনে যাব, কোর্স ওয়ার্কে যাব, রিসার্চ ওয়ার্কে যাব, নাকি মিক্স মোডে যাব। ওকে, তারপরে যেটা করতে হবে সেই প্ল্যানিং অনুযায়ী আমাদেরকে যত ধরনের ডকুমেন্টস আছে সবগুলো রেডি করতে হবে। তারপরে আমাদেরকে চুজ করতে হবে যে আমি যে কান্ট্রিতে বা যেই স্পেসিফিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চাই সেই ইউনিভার্সিটির লাস্ট ডেট কবে, ডিউ ডেট, অ্যাপ্লিকেশন ডিউ ডেটটাও চুজ করতে হবে। সেই অনুযায়ী অ্যাপ্লিকেশনটা আমাদেরকে সাবমিট করতে হবে। এখন আসি অ্যাপ্লিকেশন সাবমিট করার এবং এই যে ডকুমেন্টসগুলো আমি বলতেছি সেই ডকুমেন্টসগুলো প্রিপারেশনেরও কিছু প্রসেস আছে। সেই প্রসেসগুলো কি? আমি ধরে নিলাম যে আমরা মাস্টার্স বাই রিসার্চ বা স্কলারশিপ ফান্ডিং নিয়ে কিভাবে পড়া যায় সেটার উপর আমি ফোকাস দিচ্ছি বেশি। আর কারোর যদি কোর্স ওয়ার্ক বা এই রিলেটেড টাকা দিয়ে পড়ার এই রিলেটেড যদি কোনো ইনফরমেশন লাগে সেটা খুবই সহজ। সেটা হচ্ছে জাস্ট আপনি আপনার হচ্ছে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে, আপনার অনেক জায়গা জমি আছে, আপনার কাছে অনেক লিকুইড মানি আছে, আপনি সেক্ষেত্রে সব ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস গুলাকে একসাথে করবেন। আপনার প্যারেন্টস এর যেই জায়গা জমিগুলো আছে সেগুলোর হচ্ছে একটা ডকুমেন্টস একসাথে করবেন। তারপর হচ্ছে সেটা মোস্ট প্রবাবলি হচ্ছে ফিনান্সিয়াল এফিডেভিট করাইতে হয়, করে তারপর হচ্ছে এটা দেখাইতে হয় যে হ্যাঁ আমার বাবা মার এত টাকা আছে, আমি টাকা দিয়ে এখানে পড়াশোনা করতে পারবো, আমি ফিনান্সিয়ালি স্টেবল। জাস্ট এটা দেখায় ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দিবেন, আপনার হয়ে যাবে। ঠিক আছে, বাট যত ঝামেলা, যত কিছু আছে সবকিছু হচ্ছে স্কলারশিপ এবং ফান্ডিং নিয়ে। তো ফান্ডিং এর ক্ষেত্রে আমাদেরকে কিছু অ্যাপ্লিকেশন প্রসেস ব্রেকডাউনের মধ্যে দিয়ে যাইতে হয়। তার মধ্যে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে রিসার্চ প্রোগ্রাম এবং সেটার ডেডলাইন। এখন বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন সেমিস্টার অনুযায়ী বা তাদের প্রজেক্টের ফান্ডের উপর ডিপেন্ড করে যে তাদের হচ্ছে ওই সেমিস্টারে বা ওই স্পেসিফিক ট্রাইমেস্টারে হচ্ছে তাদের রিসার্চের জন্য ব্যয় করতে পারবে এরকম কতটুকু ফান্ড আছে তার উপর বেস করে হচ্ছে তারা একটা স্কলারশিপ অ্যানাউন্স করে এবং সেই স্কলারশিপ গুলার লিমিটেশন বা ডেডলাইন খুবই কম থাকে, 1 থেকে 1.5 মাসের মতো থাকে। তা আমাদেরকে আগে থেকে প্রিপেয়ার করে নিতে হবে বা ওই স্পেসিফিক ইউনিভার্সিটির ওয়েবসাইটটা বারবার ঘাটতে হবে যে হ্যাঁ আমি এই স্কলারশিপটা হচ্ছে অ্যাভেল করতে চাই, তো আমার এই স্কলারশিপের হচ্ছে এখন ডেডলাইন ছাড়ছে কিনা বা অ্যাপ্লিকেশনটা অলরেডি ওপেন হয়েছে কিনা এটা কন্টিনিউয়াসলি দেখতে হবে। কন্টিনিউয়াসলি দেখার পরে এটা তো গেল ফার্স্ট স্টেপ। এখন আমাদেরকে কি করতে হবে? ডকুমেন্টস প্রিপেয়ার করতে হবে। ডকুমেন্টস প্রিপারেশনের ক্ষেত্রে আমাদেরকে ফার্স্ট যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে ইউনিভার্সিটি বা আপনার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, বিশেষ করে হচ্ছে এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলরের যত সার্টিফিকেট আছে, ট্রান্সক্রিপ্ট আছে, সবকিছুর সত্যায়িত করাইতে হয়। তারপরে হচ্ছে নোটারি করাইতে হয়। আমি একদম স্ক্র্যাচ থেকে ডিটেইলে সব বলতেছি কি কি করতে হবে। আপনারা যদি কেউ চান তাহলে নোট ডাউনও করতে পারেন, আমার কোনো সমস্যা নাই। পরবর্তীতে আপনারা যখন মানে এই জিনিসগুলো নিয়ে প্রসেসিং এ আগাবেন তখন হয়তো বা হেল্পফুল হতে পারে। ওকে, তো যাই হোক ডকুমেন্টস গুলা সব হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স থেকে নোটারি করাতে হয়, নোটারির সাইন লাগে, বিশেষ করে হচ্ছে স্কলারশিপের জন্য যখন আমরা অ্যাপ্লাই করি আর কি। তো তারপরে হচ্ছে লাগবে মেইন জিনিস যেটা, সেটা হচ্ছে ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট। এখন ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট মিনিমাম যেটা লাগে সেটা হচ্ছে 6.5। কেউ আইএলটিএস দিতে পারে, কেউ টফেল দিতে পারে, কেউ পিটি দিতে পারে। পিটি এর ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি ওয়াইজ হচ্ছে রিকোয়ারমেন্ট আলাদা, তবে মিনিমাম আমি যতটুকু জানি সেটা হচ্ছে 55 হইলেই হয়। আর আইএলটিএস হচ্ছে 5.5 বা 6.5, ইউনিভার্সিটি ওয়াইজ ভ্যারি করে। যেমন ইউএসএ তে একরকম, অস্ট্রেলিয়াতে একরকম, মালয়েশিয়াতে আরেক রকম, সৌদি আরবিয়াতে আরেক রকম, জার্মানিতে আরেক রকম। জার্মানিতে হয়তো আইএলটিএস এবং পিটি নেয় না, ওদের হচ্ছে আরেকটা আছে, হয়তো টোফেল লাগে অথবা হচ্ছে ওই যে দুলিঙ্গ টেস্ট দিতে হয় আর কি একটা। তো যাই হোক ইউরোপের সেক্টরটা আলাদা। আর হচ্ছে যদি কেউ ইউএসএ নিয়ে প্ল্যান থাকে, ইউএস এর জন্য কিন্তু আবার আইএলটিএস টোফেল বা পিটিএ হয় না, ইউএস এর জন্য হচ্ছে জিআরই অথবা জিএমটি দিতে হবে। যেমন হচ্ছে ইউরোপের ক্ষেত্রে আলাদা, হ্যাঁ, তো ওইরকম হচ্ছে ইউএস এর ক্ষেত্রেও আলাদা। তো এগুলো সব প্রিপেয়ার করার পরে
মেইন যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার স্টেটমেন্ট অফ পারপাস লিখতে হবে, লেটার অফ রিকমেন্ডেশন নিতে হবে এবং সিভিটাকে খুব সুন্দর করে বানাতে হবে, যাতে সিভিটা দেখলেই আপনার হচ্ছে একটা শর্ট বা আপনার আপনার সম্পর্কে একটা সামারি পাওয়া যায়। এবং সেটা ডেফিনেটলি আপনার হচ্ছে মানে নিজস্ব পার্সোনাল কিন্তু সামারি না। হ্যাঁ, আপনার সামারি বলতে আমি বোঝাচ্ছি যে আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ডের সামারি। আপনার হচ্ছে কাজের সামারি। আপনি হচ্ছে এই পর্যন্ত কি এক্সপেরিয়েন্স গ্যাদার করছেন সেটার একটা সামারি। আপনার হচ্ছে আম আ কি স্কিল আছে সেটার একটা সামারি। আমি বেশ কিছু সিভি দেখছি আরকি। আমার কাছে পার্সোনালি কিছু সিভি আসছিল ফর সাম পারপাস। যাই হোক সেখানে আমি দেখছি যে বাংলাদেশিরা বিশেষ করে হচ্ছে তারা বিরাট বড় একটা ক্যারিয়ারের একটা অবজেক্টিভ দেয়। তারপরে তাকে হচ্ছে সে কি ল্যাঙ্গুয়েজে পারদর্শী। মানে ল্যাঙ্গুয়েজ বলতে বাংলা পারে, হিন্দি পারে, লিখতে পারে, এই পারে, সেই পারে। এগুলা তো আমাদের দরকার নাই। তারপর বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ এগুলা আসলে আমাদের সিভিতে মানে বিশেষ করে হচ্ছে অ্যাপ্লিকেশন যখন আমরা করব ইউনিভার্সিটি গুলোতে তখন আমাদেরকে মোর ফর্মাল হইতে হবে। হ্যাঁ? তখন সিভিতে এইগুলা রাখার কোনো দরকার নাই। এগুলো আসলে চায়ও না। কারণ এগুলা মানে আপনার ইনফরমেশন আপনার ম্যারিটাল স্ট্যাটাস কি, আপনার হচ্ছে বয়স কত, আপনার ডেট অফ বার্থ কি, আপনার জন্মস্থান কোথায় এগুলা দরকার নেই সিভিতে। এগুলা অলরেডি অ্যাপ্লিকেশন আমরা যখন করি তখন এই ইনফরমেশন গুলো আমাদের দেওয়াই থাকে। তো সিভিতে প্রফেসররা বা যারা হচ্ছে আপনাকে রিক্রুট করবে তারা মেইনলি দেখতে চায় যে আপনার রিসার্চের প্যাশন কতটুকু আছে বা আপনার এক্সপেরিয়েন্স কতটুকু আছে। তারা যে আদৌ আপনার ফান্ড দিবে আপনি সেটার ক্যাপাবল কিনা। তো সিভিটা হচ্ছে আমাদেরকে এভাবে লিখতে হয়। আর আমি আরেকটা জিনিস সাজেস্ট করব যে কেউ যদি প্রজেক্ট অলরেডি করে থাকেন বা কোনো সফটওয়্যার কোম্পানিতে জব করতেছেন তারা অবশ্যই গিটহাবটা মেনটেন করবেন। গিটহাবে হচ্ছে আপনাদের সব প্রজেক্ট গুলো আপলোড করে রাখবেন। পরবর্তীতে আপনাদের সিভিতে হচ্ছে ওই গিটহাবের লিঙ্কটা মানে এড করে দিবেন। আর যারা হচ্ছে রিসার্চে অলরেডি রিসার্চ বা জার্নাল পেপার আছে তাদের বা কনফারেন্স আছে তারা অবশ্যই রিসার্চ গেট এবং গুগল স্কলার এই দুইটার প্রোফাইলের লিংক অবশ্যই শেয়ার করবেন সিভিতে যাতে প্রফেসররা ঢুকে ওখানে বা যারা আপনাকে হায়ার করবে তারা যেন ওখানে ঢুকে আপনার হচ্ছে একটা সামারি দেখতে পায় যে সাইটেশন কিরকম আছে, পাবলিকেশন কিরকম আছে, এত সাল থেকে এত সাল হাই ইন্ডেক্স জার্নাল কয়টা আছে, আই ইন্ডেক্স জার্নাল কয়টা আছে, এগুলো কিন্তু সহজে লিঙ্কটা যদি আপনি শেয়ার করেন তাহলে আপনার সিভিতেও এগুলা এড করার কোনো দরকার পড়বে না। জাস্ট ওখানে ক্লিক করবে, ঢুকে যাবে, দেখে দিবে আপনার সম্পর্কে, আপনার রিসার্চের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে দেখে নিল। জাস্ট এক পেজের একটা সিভি থাকবে, নট মোর দ্যান দ্যাট। ম্যাক্সিমাম 2 পেজ হতে পারে, তার বেশি হওয়ার দরকার নাই। এগুলো সব শেষ করার পরে আমাদেরকে কি করতে হবে? অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে। এখন এটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করা বলতে আমি ইউনিভার্সিটির কথা বলতেছি না, আমি বলতেছি প্রফেসরের কথা। বা আমরা যখন কোনো একটা স্কলারশিপ ম্যানেজ করব আমাদেরকে প্রফেসরদেরকে আগে নক করতে হবে। তাদেরকে আগে কনভিন্স করতে হবে যে হ্যাঁ, আমি তোমার সাথে কাজ করতে চাই বা আমার রিসার্চের ব্যাকগ্রাউন্ড আছে, তুমি আমাকে ইন্টারভিউর জন্য কল করতে পারো। তো আপনার হচ্ছে এই ডকুমেন্টস গুলা দেখে সে বা ওই নির্দিষ্ট প্রফেসর আপনাকে হয়তোবা মেইলের রিপ্লাই দিবে। এখানে আরেকটা কথা বলে রাখি, আম প্রফেসরদেরকে মেইল করছেন মনে করেন ১০০টা, আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলি যে আমি যদি ১০০ জন প্রফেসরে মেইল করছি আমি সেখান থেকে রিপ্লাই পাইছি মাত্র ১০ জনের। এমনও আছে আমি একদিনে প্রায় ৩০ থেকে ৪০ টা প্রফেসরে মেইল করছি কিন্তু রিপ্লাই পাই নাই। এমনও আছে। তো এটাতে হাল ছাড়া যাবে না। কি করতে হবে? আপনার রিসার্চের সাথে ব্যাকগ্রাউন্ডে মিলে গেছে বা ব্যাকগ্রাউন্ডে মিললে হবে না। আগে দেখতে হবে যে ওই স্পেসিফিক প্রফেসরের হচ্ছে ফান্ড আছে কিনা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। স্পেসিফিক প্রফেসরের যদি ফান্ড না থাকে তাহলে কিন্তু সে আবার আপনাকে নিতে পারবে না। হ্যাঁ? তো সেক্ষেত্রে আগে অবশ্যই ওই ইউনিভার্সিটির ওই প্রফেসরের প্রোফাইলে ঢুকবেন, ঢুকে আগে দেখবেন যে তার কতগুলা গ্র্যান্ট ফান্ড আছে, বর্তমানে চলমান কোনো ফান্ড আছে কিনা। যদি থাকে তাহলেই সে আপনাকে রিকমেন্ড করতে পারবে। হ্যাঁ? তো ওইটা দেখার পরে মনে করেন অনেকজনই ইয়ে করছেন। আমি বলতেছি যে ১০০ জনরে মেইল করছেন, ১০ জনের ইন্টারভিউ কল পাইছেন। তো ইন্টারভিউ প্রসেসটা কি সেটা আরেকটু বলি। তারা আপনার সিভি দেখলো, তারা আপনার ইয়ে সম্পর্কে জানলো, ছোট করে একটা মেইল দিলেন, তারা সেই মেইলের রিপ্লাই দিল। এখন রিপ্লাই আপনাকে ২ টা অপশন দিতে পারে। একটা হচ্ছে তারা আপনাকে একটা কোয়েশ্চেন পেপার পাঠাইতে পারে। সেই কোয়েশ্চেন পেপারের উপর বেস করে আপনার একটা অ্যান্সার দিতে হবে। তারা একটা নির্দিষ্ট ডেট দিয়ে দিবে। এটা বিশেষ করে পিএইচডির ক্ষেত্রে এরকম হইছে এবং হয়ও এটা
যে প্রথমে হচ্ছে একটা এন্ট্রি এক্সাম নিবে, এন্ট্রি টেস্ট বলে আর কি ওইটাতে পাস করে গেলে তারপর হচ্ছে সে আপনার সাথে হচ্ছে ফেস টু ফেস বা এরকম একটা অনলাইন মিটিং এ বসবে, মানে সব নর্মাল কথা হচ্ছে ইন্টারভিউ। তো ইন্টারভিউতে আসলে বেশি কিছুই জিজ্ঞেস করে না, জাস্ট হচ্ছে একদমই বেসিক জিনিস যে আপনি পড়াশোনা করতে করছেন, আপনার রেজাল্ট কিরকম, আপনার রিসার্চ সম্পর্কে তারা জিজ্ঞেস করবে, যে তারপর জিজ্ঞেস করবে যে মানে সে কতটুকু ফান্ড আপনাকে দিতে পারবে এবং সেটাতে আপনি মানে স্যাটিসফাইড কিনা। জাস্ট এরকম কিছু ওয়ান টু ওয়ান কনভারসেশন হবে, দেন আপনিও যদি ওকে থাকেন, সেও যদি আপনার সাথে কথা বলে ফিল ফ্রি টু গো অর গুড টু গো, তখন আপনাকে সে বলবে যে ঠিক আছে, ওকে ফাইন, তুমি এখন তোমার এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সাবমিট করো। এটা হচ্ছে এই এই জিনিসগুলার বাইরে, হ্যাঁ, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট বিশেষ করে হচ্ছে অস্ট্রেলিয়া এই জিনিসটা মানে মেনটেন করে আর কি, যে ডাইরেক্ট স্কুলে বা ডাইরেক্ট কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন সাবমিট করার আগে একটা এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট মানে দিতে হয়, জমা দিতে হয়। দেন ওইটা যদি কনফার্ম হয়ে যায় বা অ্যাপ্রুভড হয়ে যায় ফ্রম দ্য ইউনিভার্সিটি বোর্ড, সিলেকশন বোর্ড, তখন হচ্ছে আপনাকে ওরা একটা লিঙ্ক ধরা দিবে, সেই লিঙ্কে ঢুকে আপনাকে হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে। তো এবারে আসি স্কলারশিপ কি জিনিস এবং ফান্ডিং কি জিনিস, দুইটা কিন্তু আলাদা। অনেকে মনে করে স্কলারশিপ মানেই হচ্ছে ফান্ডিং, কিন্তু না, আসলে কিন্তু সেটা না। স্কলারশিপ হচ্ছে যেটা আপনার একাডেমিক মেরিট অনুযায়ী আপনাকে ইউনিভার্সিটি থেকে প্রোভাইড করবে। তো আমি যেখানে ফিনিশ করছিলাম যে হ্যাঁ, আপনার ইন্টারভিউ দিয়েছেন প্রফেসরদের সাথে, এখন যখন আপনি অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন ইউনিভার্সিটিতে, তখন ওইখানে একটা অপশন থাকে, হ্যাঁ, যে সেন্ট্রাল ফান্ডিং এর। জেসি, একটু ইন্টারাপ্ট করি। আমরা কিন্তু শিওর। হচ্ছে স্লাইড জাস্ট ফার্স্টের স্লাইডটা দেখতে পাচ্ছি। ও রিয়েলি? হ্যাঁ। ওকে ওকে ওকে। মিনিং দ্যাট এতক্ষণ আমি যা বলছি কিছুই দেখতে পাওয়া আমরা যায় নাই। আমরা শুধু শুনেছি আর জাস্ট ওকে ফার্স্টের স্লাইডটা দেখেছি। ওকে, নেভার মাইন্ড। ওকে, লেট মি শেয়ার अगेन। আই হোপ এন্টায়ার স্ক্রিন শেয়ার দিলে দেখা যাবে। হুম, এন্টার স্ক্রিনে দিতে হবে। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। নাও ইটস ফাইন। ওকে, চেঞ্জ হচ্ছে। হুম, এখন ঠিক আছে। ওকে ওকে, থ্যাংক ইউ, বাট এটা আরো আগে বলা দরকার ছিল। যাই হোক, whatever ওকে, it ইটস is. ওকে, বুঝা গেছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে ওকে, সো যেটা বলতেছিলাম যে স্কলারশিপ এবং ফান্ডিং দুইটা কিন্তু সেম না, হ্যাঁ। তো স্কলারশিপ হচ্ছে আপনার একাডেমিক মেরিট অনুযায়ী আপনাকে প্রোভাইড করা হবে, যেটাকে আমরা ফিনান্সিয়াল এইডও বলি, মানে ইন আদার কেস। আর ফান্ডিংটা হচ্ছে যেটা হচ্ছে ইউনিভার্সিটির গ্র্যান্ড ফান্ড থাকবে প্রফেসরদের, সেই ফান্ডের উপর বেস করে হচ্ছে আপনাকে তারা কিছু অ্যামাউন্ট দিবে। কিছু অ্যামাউন্ট বলতে বোঝাচ্ছি যে হয়তো বা স্টাইপেন্ড দিবে, বাট সেটা হচ্ছে পার্শিয়াল স্টাইপেন্ড। আপনার হয়তো আমি যদি অস্ট্রেলিয়ার পার্সপেক্টিভে বলি, তাহলে হয়তো এমন অ্যামাউন্ট দিছে যে আপনার বাসা ভাড়াই হচ্ছে না। তো সেক্ষেত্রে যদি কেউ অস্ট্রেলিয়া বা ইউএসএ বা এই ধরনের কান্ট্রি কেউ সিলেক্ট করে থাকেন বা চুজ করে থাকেন, সেক্ষেত্রে আমি বলবো যে প্রজেক্ট ফান্ডে চুজ না করাটাই হচ্ছে বেস্ট অপশন, হ্যাঁ, কারণ এখানে লিভিং কস্ট অনেক বেশি। আর স্কলারশিপটা হচ্ছে যখন আপনারা অ্যাপ্লিকেশনটা ইউনিভার্সিটিতে সাবমিট করবেন, তখন সাবমিট করার সময় এখানে লেখা থাকে যে সেন্ট্রাল ফান্ড বা সেন্ট্রাল স্কলারশিপ, তারপর হচ্ছে বিভিন্ন স্কলারশিপের প্যাটার্ন দেওয়া থাকে। আমি যদি ডেকিন ইউনিভার্সিটির কথা ফর এক্সাম্পল ডেকিন ইউনিভার্সিটির কথা যদি বলি, সেক্ষেত্রে ডেকিনে যখন অ্যাপ্লাই করি আমরা, তখন দেখা গেছে যে ডেকিনে মোর দেন 35 স্কলারশিপ অ্যাভেলেবল ছিল আর কি। তো সব থেকে মানে সিকিউর যেটা অ্যাপ্লাই করা, সেটা হচ্ছে সেন্ট্রাল ফান্ডিং। কেন সেন্ট্রাল ফান্ডিং বলতেছি, আপনি যদি কোনো একটা স্পেসিফিক ফান্ডিং এ চুজ করে দেন এবং সেটার জন্য আপনার থেকেও যদি কেউ এলিজিবল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সিলেক্টেড হবেন না। হুম, ওই স্পেসিফিক স্কলারশিপটার জন্য। কিন্তু আপনি যদি সেন্ট্রাল ফান্ডিংটা চুজ করেন, সেক্ষেত্রে হবে কি, যেটা আপনার মেরিট বা আপনার হচ্ছে একাডেমিক মেরিটের সাথে যায়, আপনাকে ঠিক সেটাই প্রোভাইড করবে তারা। মানে এখানে হচ্ছে আপনার স্কলারশিপ নিয়ে আপনার কোনো হেডেক নাই, যে আপনি কোনটা পাবেন কি কোনটা পাবেন না। আপনার মেরিট অনুযায়ী আপনি যেটার জন্য যোগ্য, আপনাকে তারা সেটাই দিবে। তো এই জন্য আমি বলবো যে যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, তখন ডেফিনেটলি সেন্ট্রাল ফান্ডিং বা সেন্ট্রাল স্কলারশিপ এই জিনিসটা চুজ করে দিবেন।
ওকে। তো এবার আসি যে যেটা আমি বলতেছিলাম যে স্কলারশিপ এবং ফান্ডিং অপরচুনিটি এখানে বিভিন্ন টাইপের আছে, যেমন ফুল ফান্ড, যদি আমি ফান্ডের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে হচ্ছে ফুল ফান্ড আছে, পার্শিয়াল আছে এবং কিছু অ্যাসিস্ট্যান্টশিপ আছে। এখন একটা একটা করে বলি। ফুল ফান্ড হচ্ছে আপনার স্কলারশিপ, যদি ফুল ফান্ড, স্কলারশিপ মানেই ফুল ফান্ড, হ্যাঁ। তো এখানে কি কি থাকে সেটা বলি। ফুল ফান্ড বলতে আপনার হচ্ছে টিউশন ফি পুরাটা বেয়ার করবে, আপনাকে থাকা খাওয়ার জন্য আপনার একটা মান্থলি একটা স্টাইপেন্ড দিবে। আর যদি হচ্ছে ইউএসএ, অস্ট্রেলিয়া বা ইউরোপ এ ধরনের কান্ট্রি হয় সেক্ষেত্রে তারা আপনাকে হেলথ কভারেজও দিবে। এখন যদি আপনার ফ্যামিলি থাকে, আপনার মনে করেন হাজবেন্ড আছে বা ওয়াইফ আছে, সাথে বেবি আছে, সেক্ষেত্রে আপনার ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স নিতে হয়। তো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যদি আমি বলি, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স কোয়াইট এক্সপেন্সিভ, এবং এটা হচ্ছে যারা মানে আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি বিলং করে তাদের জন্য বেয়ার করাটা আসলে খুবই 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 হার্ড। তো সেক্ষেত্রে হচ্ছে ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করলে আপনি যদি ফুল ফান্ড পেয়ে থাকেন বা স্কলারশিপ পেয়ে থাকেন সেক্ষেত্রে তারা ফ্যামিলি হেলথ ফান্ডটাও প্রোভাইড করে থাকে, এবং সেই সাথে রিসার্চ রিলেটেড আপনার যত কস্ট আছে সব ইউনিভার্সিটি দিবে। আপনার এয়ার ট্রাভেল, আপনার ফুল ফ্যামিলি সবারই এয়ার ট্রাভেলটাও তারাই দিবে। এটা হচ্ছে ফুল ফান্ড, হ্যাঁ। আর পার্শিয়াল ফান্ডিং যেটা, সেটা হচ্ছে যে আমি বললাম ইউনিভার্সিটির কিছু গ্র্যান্ড ফান্ড থাকে প্রফেসরদের, যেমন সেটা হতে পারে টিআরজিএস, আইআরজিএস ও বিভিন্ন টাইপের নাম আছে আর কি এগুলার। তো ওই গ্র্যান্ড ফান্ড গুলোর আন্ডারে আপনার পার্শিয়াল যে ফান্ডিংটা আপনি পাবেন সেটা হচ্ছে আপনার টিউশন ফি পুরাটা কভার করবে, এবং সেই সাথে আপনাকে কিছু অ্যামাউন্ট প্রতি মাসে দিবে, যেটা দিয়ে আপনার সার্ভাইভ করা ইজ কোয়াইট হার্ড। আর সেই সাথে হচ্ছে অ্যাসিস্ট্যান্টশিপ। এখন অ্যাসিস্ট্যান্টশিপ হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ আর একটা হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ। এখন টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ হলে আপনাকে কিছু ক্লাস নিতে হবে, প্রফেসরদের ক্লাস, সেগুলো হচ্ছে প্রফেসররা তো আর সবসময় তো আর ক্লাস নেয় না, তো তাদের ক্লাসগুলো তারা করে কি তাদের টিচিং অ্যাসিস্ট্যান্ট যারা থাকে তাদেরকে দিয়ে দেয়, বা তারই হচ্ছে কিছু খাতা দেখে দেওয়া, মানে এক্সামে মার্কিং করা, এরকম আর কি কিছু থাকে, এটাকে বলা হয় টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। আর রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হচ্ছে আপনি মনে করেন কোন একটা স্পেসিফিক ফান্ডের আন্ডারে যাইতেছেন, তাহলে যে প্রজেক্টের আন্ডারে যাচ্ছেন সেই প্রজেক্টের আন্ডারে আপনাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ হিসাবে কাজ করতে হবে। মিনিং দ্যাট আপনাকে প্রতি বছরে একটা হলো Q1 জার্নাল পাবলিশ করতে হবে। এটা হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে আর কি রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের জন্য। এই গেল টাইপ স্কলারশিপ এবং ফান্ডিং অপরচুনিটি। এবার আসি আমি পপুলার স্কলারশিপ গুলোর মধ্যে কি কি আছে। পপুলার স্কলারশিপ হচ্ছে আমেরিকার জন্য ফুল ব্রাইট, ইউকের জন্য শিভেনিং, ইরাসমাস মুন্ডাস যেটা আমরা সবাই জানি ইউরোপের জন্য, আর ডেড স্কলারশিপটা হচ্ছে জার্মানের জন্য। আর অস্ট্রেলিয়ার অ্যাওয়ার্ড আছে দুইটা, সেটা হচ্ছে আরটিপি এবং ডিউপিআরএস। তো এটা আরটিপিটা হচ্ছে রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম, এটা হচ্ছে সেন্ট্রালি গভর্নমেন্ট থেকে নামটা হচ্ছে আরটিপি, এবং ইউনিভার্সিটি ওয়াইজ এই আরটিপি নামটাই হচ্ছে চেঞ্জ হয়, যেমন আমাদের ডিকিনে হচ্ছে এটার নামই হচ্ছে ডিউপিআরএস, তেমনি আপনি যদি হচ্ছে ইউএনএসডব্লিউ তে যান তখন হচ্ছে ইউএনএসডব্লিউ অ্যাওয়ার্ড, এরকম নাম দেওয়া আছে। আর মালয়েশিয়াতে দুইটা স্কলারশিপ আছে, সেটা হচ্ছে এমআইএস এবং এমটিসিপি। তো এই দুইটা স্কলারশিপ হচ্ছে মালয়েশিয়া প্রোভাইড করে থাকে। এখন দ্বিতীয় থার্ড যে ইয়েটা, সেটা হচ্ছে ইউনিভার্সিটি স্পেসিফিক এবং গভর্নমেন্ট স্কলারশিপ, মিনিং দ্যাট আপনাকে চুজ করতে হবে যে আপনি কি ইউনিভার্সিটি স্পেসিফিক মানে স্কলারশিপের আন্ডারে যাইতে চান, নাকি হচ্ছে গভর্নমেন্ট যে ফান্ডেড অ্যাওয়ার্ড গুলো আছে সেটার আন্ডারে যাইতে চান। তো গভর্নমেন্ট ফান্ডেড যে স্কলারশিপ গুলো আছে, যেমন এই যে ফুল ব্রাইট, শিভেনিং, ইরাসমাস মুন্ডাস ডেড, বা আরটিপির কথাই যদি বলি, বা এনটিসিপি, এমআইএস, এগুলার টোটালি আলাদা। এগুলোর জন্য হচ্ছে আপনাকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে, ইউনিভার্সিটি থেকে হচ্ছে আগে অফার লেটার পাইতে হবে, সরি, তারপরে হচ্ছে সরি জাস্ট মিনিট প্লিজ। তারপর হচ্ছে সে স্পেসিফিক যেই স্কলারশিপটার জন্য আপনি অ্যাপ্লাই করতে চান সেটাতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তার মানে কি, তার মানে হচ্ছে গভর্নমেন্ট স্পেসিফিক স্কলারশিপ গুলাতে আমাদেরকে আগে অফার লেটার পাইতে হবে, এটা কিন্তু, এবং অফার লেটারটা হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটার। আর একটা বিষয়, হ্যাঁ, এখানে দুই ধরনের অফার লেটার হয়, একটা হচ্ছে কন্ডিশনাল অফার লেটার আর একটা হচ্ছে আনকন্ডিশনাল অফার লেটার। কন্ডিশনাল অফার লেটার হচ্ছে মনে করেন আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করলেন, হ্যাঁ, কিন্তু আপনি হচ্ছে তখনও আইএলটিএস দিলেন না, বা আপনার প্রফেসর বললো যে ওকে ঠিক আছে তুমি হচ্ছে গুড টু গো, তুমি আইএলটিএস ছাড়াই হচ্ছে এখন
ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, যেহেতু ডেডলাইন চলে আসছে, পরবর্তীতে হচ্ছে তুমি আইএলটিএসটা দিয়ে জাস্ট হচ্ছে এটার স্কোর জমা দিও। তখন সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ইউনিভার্সিটি একটা কন্ডিশনাল অফার লেটার ধরায় দিবে, যেখানে মেনশন করা থাকবে যে আপনাকে আইটিএস বা পিটি বা অমুক তমুকে মিনিমাম এত স্কোর উঠাইতে হবে। পরবর্তীতে আপনি যখন হচ্ছে ওই স্পেসিফিক আইএলটিএস এর স্কোরটা জমা দিবেন, তখন তারা হচ্ছে আবার আপনাকে আনকন্ডিশনাল অফার লেটার দিয়ে দিবে। তো আনকন্ডিশনাল অফার লেটারটা পাওয়ার পরে আপনাকে হচ্ছে এই স্কলারশিপ গুলো যেগুলো গভর্নমেন্ট ফান্ডেড সেগুলোতে অ্যাপ্লাই করতে হবে। তো এবার আসি, এখানে আবার দুইটা সিস্টেম আলাদা, যেমন হচ্ছে মালয়েশিয়ার, আমি যদি এমআইএস এবং এমটিসিপির কথা বলি, সে দুইটা কিন্তু টোটালি আলাদা। এখন এই দুইটার ক্ষেত্রে আপনাকে আগে মালয়েশিয়ার ইউনিভার্সিটিতে এনরোল করতে হবে। সেটা আপনি রিসার্চ মোডে হন, সেটা আপনি মিক্স মোডে হন, সেটা আপনি ইয়েতে হন, কি বলি, রিসার্চ মিক্স মোড কোর্স ওয়াইজ যেটাতেই হন না কেন, আপনাকে আগে হচ্ছে ইউনিভার্সিটিতে এনরোল করতে হবে। মিনিং দ্যাট আপনাকে টাকা দিতে হবে আগে, টাকা দিয়ে আপনার এনরোলমেন্ট কনফার্ম করতে হবে। তারপরে হচ্ছে আপনি ওই দুইটা স্পেসিফিক স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এমআইএস অথবা এমটিসিপি। এখন এই দুইটা ছাড়াও আমি জানি না জানেন কিনা, বাংলাদেশি হচ্ছে কিছু স্কলারশিপ প্রোভাইড করে, এবং সেটার জন্য আপনি যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছেন বা আপনি যে ইউনিভার্সিটি থেকে অফার লেটার পাইছেন, সেটা যদি টাইম স্কয়ার র্যাঙ্কিং এর মধ্যে 100 এর মধ্যে থাকে, হ্যাঁ 100 র্যাঙ্কিং এর মধ্যে কিছু ইউনিভার্সিটি যদি থাকে, তখন সেক্ষেত্রে আপনি ইউজিসি ফান্ডেড যে স্কলারশিপ গুলো আছে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন বাংলাদেশ থেকে। কিন্তু সেক্ষেত্রে আপনার কন্ডিশন হচ্ছে ওই যে আবার পড়াশোনা শেষ করে বাংলাদেশে ব্যাক যাইতে হবে। তো এটাই, এখন কেউ যদি চায় যে ওকে ঠিক আছে আমি স্টার্টিংটা হচ্ছে কোনো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে করবো না, আশেপাশে কোথাও করি, জাস্ট একটা মানে এক্সপিরিয়েন্স গ্যাদার করার জন্য, সেক্ষেত্রে আমি বলবো যে মালয়েশিয়া শুড বি এ গুড অপরচুনিটি। কারণ এটা হচ্ছে একে তো বাংলাদেশের পাশে, তার সাথে হচ্ছে এখান থেকে মানে ভালো ফ্যাসিলিটি পাওয়া যায়, এবং মালয়েশিয়ার কিছু ডিগ্রি, স্পেসিফিক কিছু ইউনিভার্সিটির ডিগ্রি গুলাকে কিন্তু আবার ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে হচ্ছে অনেক মানে প্রায়োরিটি দেয় আর কি ওরা। যেমন আপনি যদি ডাইরেক্ট বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে হয়তো বা আপনি নাও পাইতে পারেন পিএইচডির জন্য ফুল ফান্ড স্কলারশিপ, বা স্কলারশিপ হয়তো পাওয়াটা একটু টাফ হয়ে যেতে পারে আপনার জন্য। কিন্তু সেক্ষেত্রে আপনি যদি মনে করেন মাস্টার্সটা হচ্ছে মালয়েশিয়ার ভালো একটা ইউনিভার্সিটি থেকে করলেন, বা সৌদি আরবিয়ার কিং ফাহাদ ইউনিভার্সিটি থেকে করলেন, এগুলা কিন্তু খুব ভালো ইউনিভার্সিটি, দ্যাটস আমি হচ্ছে স্পেশালি বলতেছি। তো সেগুলো থেকে শেষ করার পরে আপনি চাচ্ছেন যে ওকে ঠিক আছে আমি আমার পিএইচডিটা হচ্ছে আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে করবো, সেক্ষেত্রে আপনার জন্য মানে পাথটা অনেক স্মুথার হয়ে যাবে। তো সেক্ষেত্রে দেখতে পারেন, ইট শুড বি এ গুড অপরচুনিটি। ওকে, তো এবার আসি আমি, অ্যাপ্লিকেশন যখন আমরা করব তখন আমাদেরকে হচ্ছে কি কি স্টেপের মধ্যে দিয়ে যাইতে হবে। আমি ধরে নেই আজকে যারা জয়েন করছে তাদের সবার ইন্টেনশন হচ্ছে 2026-এ আমাকে দেশের বাইরে চলে যেতে হবে, ফর এনি হাউ ফর এনি কস্ট। ওকে, তো সেটার জন্য আমাদেরকে যেহেতু এখন অলরেডি 2025-এ শেষ, আর 6 মাস আছে সময়, সো এই 6 মাস টাইম ফ্রেমের মধ্যে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাই হার্ড আমাদেরকে রিসার্চ পটেনশিয়াল ইউনিভার্সিটি গুলো এবং কান্ট্রিটাকে আগে চুজ করতে হবে। সেই অনুযায়ী নিজের ব্যাকগ্রাউন্ড নিজের রিসার্চটাকে হচ্ছে আগে সামনে আগায় নিয়ে যেতে হবে। তারপরে যেটা করতে হবে, ওকে ঠিক আছে আমার একটা ভালো একটা প্রোফাইল যখন ক্রিয়েট হবে আমার, তখন আমি কি এলিজিবল টু অ্যাপ্রোচ দ্য প্রফেসর, প্রফেসরদেরকে মেল করা শুরু করে দিতে হবে, সাথে একটা সিভি অ্যাটাচ করে দিতে হবে। পারলে হচ্ছে যতগুলা মানে যদি ভালো কোনো অ্যাচিভমেন্ট থাকে ইউনিভার্সিটি থেকে সেগুলো অ্যাড করতে পারেন ফার্দার, বা আপনার যদি ভালো কোনো এক্সপিরিয়েন্স থাকে, যেমন এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার অথবা হচ্ছে ওয়েব ডেভেলপার হিসেবে আপনি কাজ করছেন, বা ডেভেলপমেন্ট সাইডে খুব ভালো ওই এক্সপিরিয়েন্স গুলো 3 বছর 4 বছর 5 বছর এই ধরনের এক্সপিরিয়েন্স আছে, সেটা ডেফিনেটলি মেনশন করবেন যে এই রিলেটেড হচ্ছে আপনার খুব ভালো ফ্রেমের মধ্যে একটা এক্সপিরিয়েন্স আছে। তারপরে হচ্ছে মেল দিয়ে দিলেন, তারা কনফার্মেশন দিল, অ্যাপ্লিকেশন সাবমিট করলেন সব ডকুমেন্টস নিয়ে, পরবর্তীতে আপনি গুড টু গো ইন 2026। এবার আসি, এগুলো তো গেল বেসিক জিনিস তাই না, যে আমাদেরকে হচ্ছে কিভাবে প্রিপারেশন নিতে হবে বা আমার স্টেপ গুলা কি। এখন মেইন যে স্টেপটা, আমরা যদি রিসার্চের জন্য যাই তাহলে অবশ্যই অবশ্যই একটা ভালো রিসার্চ প্রপোজাল আমাকে লিখতে হবে, এবং সেটা ডেফিনেটলি অ্যালাইন টু দ্য প্রফেসর। ওকে, এখন আমি আরেকটা বুদ্ধি বলি, মানে আমি আমার ক্ষেত্রে যেটা করছিলাম আর কি, ইট শুড বি শর্টকাট বাট একটু ট্রিকি।
তো যাই হোক, এটা হচ্ছে রিসার্চ প্রপোজাল কখনো একটা লিখবেন না। হ্যাঁ, কেন একটা লিখে সবাইকে মেল করবেন না? কারণ একটা লিখলে হবে কি, আপনার আপনার যে ব্যাকগ্রাউন্ড বা আপনি যেটা লিখছেন সেটার সাথে হয়তোবা প্রফেসরের ওই রিসার্চ ইন্টারেস্টটা যাচ্ছে না, অথবা সে মনে করেন যে যে গ্র্যান্ড ফান্ডে তার হচ্ছে মানে ফান্ড আছে বা সে রিক্রুট করতে পারবে ওই রিলেটেড আপনার রিসার্চ প্রপোজালটা না। তাইলে কি করতে হবে? তাইলে যেটা করতে হবে সেটা হচ্ছে, গেলেন প্রফেসর ওয়েবসাইটে, দেখলেন যে সে হচ্ছে ওই স্পেসিফিক একটা টপিকের উপরে তার গ্র্যান্ড ফান্ড আছে, তাহলে রিসার্চ প্রপোজালটাও আপনাকে লিখতে হবে হচ্ছে তার ওই গ্র্যান্ড ফান্ডের সাথে যায় বা ওই গ্র্যান্ড ফান্ডের সাথে অ্যালাইন হয়, এইরকম করে। ঠিক আছে? তো এই রিসার্চ প্রপোজালটা লিখে তারপর হচ্ছে প্রফেসরকে সেন্ড করতে হবে যে হ্যাঁ প্রফেসর, তোমার হচ্ছে আমি দেখছি যে তুমি হচ্ছে এই রিলেটেড একটা রিসার্চ করতেছো, তো তোমার এই রিসার্চের সাথে হচ্ছে আমার রিসার্চ যাচ্ছে বা আমি হচ্ছে এই টপিকের উপর আমি রিসার্চ করতেছি, তুমি চাইলে হচ্ছে আমার রিসার্চ প্রপোজালটা একটু দেখতে পারো, অ্যাটাচড হিয়ার উইথ ইন দিস ইমেল। তখন সে হবে কি, তখন সে একটু মানে একটু নড়চড়ে বসবে, ওকে ঠিক আছে, এই ক্যান্ডিডেটের রিসার্চ যেহেতু হচ্ছে আমার এই প্রজেক্ট ফান্ডের সাথে যাচ্ছে, ওকে আমি দেখি ওর রিসার্চ প্রপোজালটা কি। তখন হয়তো সে আপনার রিসার্চ প্রপোজালটা একটু পড়লো, মিনিং দ্যাট আপনি ফার্স্ট স্টেপটা আগাইলেন যে হ্যাঁ সে ওকে হইলো আপনার সাথে ইন্টারভিউতে বসার জন্য বা আপনার সাথে একটা সেশনে বসার জন্য। অ্যাটলিস্ট একটা স্টেপ তো কনফার্ম হইলো। ওকে, তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে আমাদেরকে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, যেটা আমি বলছিলাম যে ইওআই নিতে হবে। তার মধ্যে আরেকটা মেইন যে জিনিস সেটা হচ্ছে, আমি যেটা স্কিপ করে গেছিলাম তখন, সরি ফর দ্যাট, সেটা হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশন। ডেফিনেটলি মোস্ট ইম্পর্টেন্ট লেটার অফ রিকমেন্ডেশন। এবং চেষ্টা করবেন যে খুব ভালো বা আপনি হচ্ছে তার সাথে আপনাকে খুব ভালো মতো চিনে, অথবা হচ্ছে আপনার সুপারভাইজার, আপনি তার সাথে হচ্ছে খুব ভালো মতো কাজ করছেন বা রিসার্চে কাজ করছেন বা সে হচ্ছে আপনার অফিসের রিপোর্টিং বস ছিল, তাদেরকে হচ্ছে লেটার অফ রিকমেন্ডেশনে তাদের রিকমেন্ডেশনটা নেওয়া। তাহলে হবে কি, তারা আপনার সম্পর্কে একটা ভালো একটা রিকমেন্ডেশন দিবে। এবং বিশেষ করে অস্ট্রেলিয়াতে হচ্ছে রিকমেন্ডেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। এবং এরা প্রত্যেকটা জায়গাতে ডাবল চেক করে। যেমন আমি যখন আমি যাদেরকে যাদেরকে মানে আমার রিকমেন্ডেশনে রাখছিলাম বা রেফারেন্সে রাখছি বা যাদের সাথে যাদের এলওআরটা হচ্ছে আমি সাবমিট করছি, আমি পরবর্তীতে জানতে পারছি যে তাদের সবার কাছে হচ্ছে একটা পার্সোনাল ইমেল গেছে। এবং এটা শুধু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে না, ইউএসএ থেকেও এরকম ইমেল গেছে। এবং ইউএসএ তে আমি যতগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে মানে পড়ছিলাম, প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকে হচ্ছে আমার ওই রেফারি যারা ছিল বা আমি যাদের লেটার অফ রেফারেন্স হচ্ছে সাবমিট করছি, তাদের সবার কাছে ইমেল গেছে যে হ্যাঁ তুমি ওকে চিনো কিনা বা ওকে তুমি হচ্ছে কত ইয়ে দিতে চাও। এবং এটা হচ্ছে কিছু ক্রাইটেরিয়া থাকে আর কি, ওরা কিছু ক্রাইটেরিয়া দিয়ে দেয় এবং ওই লিঙ্কে ঢুকলে তখন ওই প্রফেসররা বা আমার যে রেফারি ছিল যারা, তারা হচ্ছে দেখতে পারছে যে মানে আমার বিহেভিয়ারের জন্য আমাকে কত পয়েন্ট দিবে বা আমার রিসার্চের জন্য আমাকে কত পয়েন্ট দিবে, আমার অ্যাটিটিউডের জন্য কত পয়েন্ট দিবে, এরকম বিভিন্ন পার্ট থাকে আর কি। তো ওভারঅল হচ্ছে ওই ওই জিনিসটাকেই তারা হচ্ছে মূল্যায়ন করে, নট পিডিএফ। ওকে, তো এটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট একটা জিনিস এবং এটা মানে কি বলবো ভাইটাল একটা ইনফরমেশন আর কি। তো যাই হোক, তো সেক্ষেত্রে চেষ্টা করবেন যে লেটার অফ রিকমেন্ডেশন এমন কাউকে দেওয়ার যে কিনা আপনার সম্পর্কে ভালো জিনিসটাই অলওয়েজ বলবে, কখনো আপনার সম্পর্কে নেগেটিভটা বলবে না। ওকে, তো এটা গেল। এবার আসি, আমরা যখন স্টেটমেন্ট অফ পারপাস লিখি বা এলওআর বা সিভি, তো সেটা হচ্ছে আমাদের রাইট ওয়ে কি। আমরা তো অনেক ভাবেই লিখি, যেটা আমি বলছিলাম শুরুতে যে সিভি লেখার ক্ষেত্রে আমরা বিশেষ করে বাঙালিরা অনেক ধরনের ভুল করি, এটা করা যাবে না। লেটার অফ রিকমেন্ডেশন, এটাও আমি অলরেডি বলছি যে প্রফেসরের কাছ থেকে বা এমপ্লয়ি আপনার ঠিক সুপিরিয়র বস বা সুপিরিয়র যে সুপারভাইজার থাকবে, রিপোর্টিং বস থাকবে, তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন। আর এসওপিটা হচ্ছে খুবই 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 ইম্পর্টেন্ট। স্টেটমেন্ট অফ পারপাসটাতে আপনাকে পুরা একাডেমিক ব্যাকগ্রাউন্ড আপনাকে বলতে হবে, আপনি কেন স্পেসিফিকলি ওই কোর্সের জন্য ওই ইউনিভার্সিটিটাই চুজ করছেন সেটাও বলতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে আপনার দেশপ্রেমটাকে আর কোথাও জাগ্রত হোক আর না হোক, এসওপিতে দেশপ্রেমটাকে জাগ্রত করতে হবে। মানে আর কিছু হয়ে যাক আর না যাক, আমি বাংলাদেশে ব্যাক করবো, বাংলাদেশ ছাড়া আমার হবেই না, মানে এই ধরনের কিছু একটা অবশ্যই মেনশন করতে হবে। হ্যাঁ, কারণ এসওপিটা হচ্ছে ভিসার ক্ষেত্রে
খুব বেশি হচ্ছে এই জিনিসটা দেখে, এবং মাইগ্রেশন অ্যাক্ট নামে একটা ইয়ে আছে আর কি, ল আছে এখানে। তো ওই মাইগ্রেশন অ্যাক্টের আন্ডারে যদি পড়ে আপনার কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যাবে। ইভেন তো আপনি হচ্ছে স্কলারশিপ স্টুডেন্ট, তারপরেও আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে শুধুমাত্র এই এসওপি প্রপার ওয়েতে না লেখার কারণে। এখন এসওপি প্রপার ওয়েতে লিখার একদমই শর্ট স্টেপ হচ্ছে, প্রথমে একদম সিম্পল ফার্স্ট প্যারাগ্রাফ। ফার্স্ট প্যারাগ্রাফে থাকবে হচ্ছে আপনার একটা শর্ট সামারি। সেকেন্ড প্যারাগ্রাফে থাকবে হচ্ছে আপনি কেন ওই ইউনিভার্সিটি থেকে ওই ইউনিভার্সিটিতে যাইতে যাচ্ছেন, কেন ওই স্পেসিফিক কোর্সে পড়তে যাচ্ছেন, বা কেন ওই স্পেসিফিক প্রফেসরের আন্ডারেই যাইতে চাচ্ছেন, কেন ওই ইউনিভার্সিটি, কেন ওই কান্ট্রিটা চুজ করছেন, এটা লিখতে হবে। এবং থার্ড প্যারাগ্রাফে লিখতে হবে ওই যে দেশপ্রেম, যেটা বললাম যে আপনার দেশপ্রেমকে জাগ্রত করতে হবে। আমি অনেক হোমসিক, আমার বাংলাদেশে এই আছে, আমার বাংলাদেশে সেই আছে, আমার বাংলাদেশ ছাড়া হবেই না, আমি বাংলাদেশে ব্যাক করে যাব, বাংলাদেশে ব্যাক করে যায় আমি বাংলাদেশের মানুষের উপকার করবো, হ্যাঁ করবো, ত্যান করবো, ঠিক আছে? তো এই হচ্ছে এসওপির স্টোরি। এবার আসি ভিসা। তো এই এসওপি রিলেটেড, ভিসাও কাইন্ড অফ রিলেটেড। সো ভিসার জন্য আমাদেরকে কি করতে হবে, আপনার সবকিছু হইলো ইউনিভার্সিটি থেকে আপনি অলরেডি ইও পাই গেছেন, স্কলারশিপও পাই গেছেন। এখন যদি ভিসা না হয় তাহলে তো আর দেশে ঢুকতে পারবেন না, তাই না, যেখানে পড়াশোনা করতে চান। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট। এখন ভিসা ইন্টারভিউর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সাকসেসফুলি কিভাবে আমার ভিসাটা প্রসেস হবে সেটার জন্য এখন শুরু হলো যুদ্ধ। এখন এই যুদ্ধতে আমাদেরকে আমাদের যত একাডেমিক সার্টিফিকেট আছে, আমার যত পাসপোর্ট আছে, সব A to Z যতগুলা পাসপোর্ট আছে সবগুলার স্ক্যান কপি থাকতে হবে, হ্যাঁ, কারণ এগুলো সাবমিট করতে হয়। এবং কারেন্ট যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টের জাস্ট ইনফরমেশন যে পেজটা আছে সেই পেজটা নোটারি করে ফরেন অ্যাফেয়ার্স এর কাছ থেকে অ্যাটেস্টেড করাইতে হয়। তারপরে গেল ইন্টারভিউর জন্য মানে ইয়ে নেওয়া, রিকোয়ার্ড ডকুমেন্টস সবকিছু সেট হলো। এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়া এবং বায়োমেট্রিক দেওয়া। কিছু কিছু কান্ট্রিতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, ইউনিভার্সিটি সরি ইন্টারভিউ ফেস করতে হয়, যেমন ইউএসএ। অস্ট্রেলিয়াতে দরকার হয় না, বা কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে ফোনে ইন্টারভিউ নেয়। ইউরোপের ক্ষেত্রে হচ্ছে বাংলাদেশে নাই, বাইরে গিয়ে তারপর হচ্ছে ইন্টারভিউ দিয়ে আসতে হয় বা বায়োমেট্রিকটা দিয়ে আসতে হয়। আর ইউকে আর হচ্ছে অস্ট্রেলিয়া, এই দুইটা ক্ষেত্রেই হচ্ছে আপনার বায়োমেট্রিক দিতে হয় শুধু, আর হচ্ছে মেডিকেল করাতে হয়। বায়োমেট্রিক এবং মেডিকেল করানোর পরে আপনার ভিসা লঞ্চ করে দিলেন, হয়ে গেল। তারপরে এখন আমি বলি যে যারা ইন্টারভিউ ফেস করে এবং কোনো কোনো ক্ষেত্রে যখন ফোনে ইন্টারভিউ নেওয়া হয় এম্বাসি থেকে, তখন তাদের কমন কয়েকটা কোশ্চেন থাকে, সেটা হচ্ছে কোন ইউনিভার্সিটিতে যাচ্ছ, কেন যাচ্ছ, তোমার ফান্ডিং কি, এবং তোমার ফিউচার প্ল্যান কি। মিনিং দ্যাট আপনি আদৌ বাংলাদেশে ব্যাক আসবেন কিনা এটা কিন্তু তারা চেক করবে। তো সেক্ষেত্রে বি প্রিপেয়ার এবং বি থটফুল। হ্যাঁ, থটফুলি হচ্ছে আমাদেরকে এই অ্যান্সারগুলো দিতে হবে, এবং সেগুলো যেন ডেফিনেটলি আপনার এসওপির সাথে অ্যালাইন হয়। আপনি এসওপিতে মেনশন করেন নাই, কিন্তু ইন্টারভিউ বোর্ডে যায় হচ্ছে ইন্টারভিউতে আপনাকে জিজ্ঞেস করছে, আপনি আগ বাড়ায় বলে দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু বাস খাবেন। ওকে, সো আমাদেরকে হচ্ছে আগ বাড়ায় কিছু বলার কোনো দরকারই নাই। আমরা বি স্পেসিফিক, বি স্ট্রেট। ওকে, জাস্ট যেটা কোশ্চেন করবে সেটা শুধু অ্যান্সার দিব, হয়ে গেল। আর অলওয়েজ ইয়েস, টু বি কনফিডেন্ট, অনেস্ট অ্যান্ড ক্লিয়ার কাট অ্যান্সার। এই তো শেষ হয়ে গেল আমাদের ভিসা। তারপরে ফ্লাই করবেন, এয়ার টিকিট কাটবেন, চলে আসবেন। ওকে, দ্যাটস অল ফ্রম মাই সাইড। এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে এবং কোনো মানে আমি স্কিপ করে গেছি বা বলতে পারি নাই, বা কোনো কিছু নিয়ে ডাউট বা কনসার্ন থাকে বা কোনো কনফিউশন থাকে, ইউ মে আস্ক এনি কোশ্চেন। The floor is for you. আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে মোহাম্মদ রাফি খান। আমি হচ্ছে ইউনিভার্সিটি একজন স্টুডেন্ট। হচ্ছে আমি 4th ইয়ার, কিছুদিন পরে আমি গ্রাজুয়েট হব। তো আপু হচ্ছে আমার একটা কোশ্চেন ছিল। জি, আমার কোশ্চেনটা হচ্ছে আপু, আমি হচ্ছে ইনশাআল্লাহ 2026 এর দিকে অস্ট্রেলিয়াতে যাওয়ার জন্য মানে ডিটারমাইন। আমার ফ্যামিলি কিছু মেম্বার ওইখানে থাকে, তো তারা আমাকে বলছে যে ওইভাবে তুমি ট্রাই করো। বাট আমার ইচ্ছা হচ্ছে আমি রিসার্চ ব্যাকগ্রাউন্ডে অস্ট্রেলিয়াতে যাওয়ার চেষ্টা করতেছি। সেক্ষেত্রে আমার একটা কোশ্চেন হচ্ছে মেজর, যেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে রিসার্চের জন্য যাওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে আমার আইএলটিএস স্কোর বা সিজিপিএ এটা কেমন ম্যাটার করে। আরেকটা জিনিস হচ্ছে আমার ফ্যামিলি থেকে আমাকে রিকমেন্ড করা যে আমি পিটিই দিতে
তো এটা কি বেটার হবে কিনা আপু, এটা একটু জানার ছিল আমার আমার হ্যাঁ হ্যাঁ ওকে। এখন গ্রিন ইউনিভার্সিটি থেকে কিন্তু এমওয়াই দিয়ে হয়ে যায়। হ্যাঁ, নর্মাল যে অ্যাপ্লিকেশনটা আমি যখন অ্যাপ্লিকেশন করছি, আমার মাস্টার্স করা হচ্ছে ইউনিভার্সিটি মালয়েশিয়া থেকে। তারপরে হচ্ছে আমি পিএইচডি তে এনরোল করি অস্ট্রেলিয়াতে। বোথ দুই কেসে হচ্ছে আমি কিন্তু গ্রিন ইউনিভার্সিটির আপনি কি একটু মিউট করতে পারবেন? আপনার ব্যাকগ্রাউন্ড। ওকে আপু। ওকে, তো মিডিয়াম অফ ইনস্ট্রাকশন দিয়ে আপনি হচ্ছে ইনিশিয়াল অ্যাপ্লিকেশন করতে পারবেন, ওইটাতে কোনো সমস্যা নাই। কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হচ্ছে ভিসা পাওয়ার জন্য আইএলটিএসটা বা ইংলিশটা দিতে হয়। সেক্ষেত্রে পিটিএ দিলেও চলে। পিটিএ মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে মাত্র 42। তো 42 যদি আপনি পান তাহলে হচ্ছে আপনি অস্ট্রেলিয়া ভিসা প্রসেসের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো ভেরি ইজি টু গো। আর হচ্ছে রিসার্চের যে বিষয়টা, হ্যাঁ, যদি আপনার রিসার্চ ব্যাকগ্রাউন্ড থাকে বা কোনো পাবলিকেশন থাকে কিউয়ান জার্নালে অ্যাজ এ ফার্স্ট অথর হিসাবে, সেই ক্ষেত্রে আপনি হচ্ছে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অস্ট্রেলিয়াতে। আদারওয়াইজ মাস্টার্সে রিসার্চ ব্যাকগ্রাউন্ডে স্কলারশিপ পাওয়াটা ইজ টু হার্ড। ওকে আপু, বুঝতে পারছি। সেক্ষেত্রে আপু হচ্ছে রিসার্চ ছাড়া এমনি একজন স্টুডেন্টের ওইখানে সিচুয়েশনটা কেমন, যদি ফান্ডে মানে তারা হচ্ছে কোনো রকম ফান্ডিং যদি না স্কলারশিপ পান, না। হ্যাঁ, স্কলারশিপ যদি না পান সেক্ষেত্রে হচ্ছে অ্যাটলিস্ট মিনিমাম আপনি হচ্ছে 25% পাবেন, এটা ফর শিওর। 25% পাইলেও হচ্ছে আপনাকে বাংলাদেশ থেকে মোস্ট প্রবাবলি আমি যতটুকু জানি যে 1.5 সেমিস্টারের টাকা দিয়ে আসতে হয় আর কি। 1.5 সেমিস্টারের টাকা দিয়ে আসলে বাকিটা হচ্ছে আপনি অস্ট্রেলিয়াতে আসার পরে কাজ করে আপনাকে দিতে হবে নিজের। আর অস্ট্রেলিয়াতে স্টুডেন্টদের জন্য একটা মানে রুলস আছে, সেটা হচ্ছে 24 আওয়ার্স এর বেশি তারা হচ্ছে পার উইকে কাজ করতে পারে না। এখন 24 আওয়ার্সে আপনি যতটুকু কাজ করবেন, একটা কাজই করতে পারবেন, আর বেশি করতে পারবেন না। সেটা ডেফিনেটলি অর্জব করতে হবে আপনাকে, কারণ ভালো কোনো কাজ করতে পারবেন না। আর লাক বাই চান্স যদি কোনো প্রফেসর আপনাকে রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ দিয়ে দেয়, তাহলে সেটা দিয়েও আপনার টিউশন ফি কভার হবে না। আপনার কোনো রকম অস্ট্রেলিয়াতে থাকা খাওয়া চলে যাবে, কিন্তু টিউশন ফি কভার হবে না। টিউশন ফি একটা কাজ দিয়েও কভার হবে না 24 ঘন্টার। তো টিউশন ফি কভার করে আপনাকে অস্ট্রেলিয়াতে যদি নিজের থাকা খাওয়া সবকিছু ম্যানেজ করতে চান নিজে, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে মিনিমাম 2টা জব করতে হবে, এবং 2টা জবই হবে হচ্ছে আপনার অড জব। হয়তো একটা আপনার রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ বা টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ হতে পারে, আর একটা আপনাকে অড জব করতে হবে, এবং সেটা ক্যাশে আপনাকে টাকা নিতে হবে। আপনি যদি অস্ট্রেলিয়ার সিস্টেম হচ্ছে টিএফএন, মানে ট্যাক্স ফাইল নাম্বার থাকে আর কি। তো টিএফএন এ স্যালারি ঢুকে সবারই। টিএফএন এ যাদের স্যালারি ঢুকে তাদেরকে আবার বছর শেষে হচ্ছে ট্যাক্সটা আবার রিটার্ন করতে হয় আর কি। রিটার্ন মিনিং দ্যাট আপনার যদি ইয়ারলি ইনকাম 18,000-এর কম হয়, সেক্ষেত্রে আপনি যত টাকা সরকারকে ট্যাক্স দিবেন পুরো টাকাটাই ব্যাক দিবেন। আর যদি 18,000-এর বেশি হয়, সেক্ষেত্রে হচ্ছে একটা পার্শিয়াল অ্যামাউন্ট তারা হচ্ছে আপনার কাছ থেকে কেটে রাখবে, বাকিটা আপনাকে ব্যাক দিবে। তো সেক্ষেত্রে আপনি টিএফএন এর চাকরি করলে আপনি ডেফিনেটলি 24 ঘন্টার বেশি করতে পারবেন না, কারণ সেখানে আপনার একটা রেকর্ড থাকবে যে আপনি স্টুডেন্ট ভিসায় আছেন এবং আপনি এলিজেবল না বেশি আওয়ার কাজ করার। তো সেক্ষেত্রে আপনাকে ক্যাশে টাকা নিতে হবে। ক্যাশে টাকা নেওয়া যে জবগুলো আছে অস্ট্রেলিয়াতে, মানে আমার দেখা স্টুডেন্টরা যেগুলো করতেছে, আমার পরিচিত সারাউন্ডিংসও আছে অনেকেই করতেছে। তো সবগুলাই হচ্ছে অড, যেমন রেস্টুরেন্টের জব করতে হয়, অথবা মনে করেন কোন একটা হোটেলের হচ্ছে হাউস কিপিং এর চাকরি করতে হয়, এরকম আর কি। তো মেন্টালি যদি প্রিপেয়ার থাকেন যে হ্যাঁ ইউ ক্যান ডু ইট, দেন ডেফিনেটলি ইউ ক্যান ডু ইট এন্ড গো ফর ইট। থ্যাংক ইউ আপু, বুঝতে পারছি। ধন্যবাদ আপনার ইনফরমেশন গুলোর জন্য। ধন্যবাদ, আবার ভালো থাকবেন। থ্যাংক ইউ। ওকে, শাহজাদা হোসেন, you have some question. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে লাস্ট ইয়ার। তো প্রবলেম হচ্ছে মেইন সার্টিফিকেট তো এখনো পাইনি, প্রফেশনাল সার্টিফিকেট পাইছি। তো মেইন সার্টিফিকেটটা ভার্সিটি থেকে বলতেছে যে কনভার্সন ছাড়া দিবে না। তো সেক্ষেত্রে মানে কি করতে পারি? হ্যাঁ, প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করা যায়। কিন্তু মানে অনেক ইউনিভার্সিটিতে মেইন সার্টিফিকেট তো চাচ্ছে। না, যখন চাবে তখন আপনি হচ্ছে বলে দিবেন যে আমার এখনো গ্রাজুয়েশন কনভলিউশন হয় নাই, কনভলিউশনের আগ পর্যন্ত হচ্ছে এই প্রফেশনালে দিয়ে চালাইতে হবে। মানে এটা সব ইউনিভার্সিটি নেয়, আমি জানি না আপনি কোথায় অ্যাপ্লাই করছেন, বাট আমার ক্ষেত্রে সব জায়গাতেই হয়েছে আর কি, এরকম যে আমি প্রবলেম হবে না?
না না না, কোনো সমস্যা হয় না। আমি মাস্টার্স এর ক্ষেত্রেও সেনেট অ্যাপ্রুভাল লেটার দিয়ে করছি। মাস্টার্স যখন আমি মাস্টার্সে এনরোল করব তখন আমি আমার প্রফেশনাল সার্টিফিকেট দিয়েই করছি। আচ্ছা, সো ঠিক আছে। হয়। তাহলে ভালো। এটার জন্য হ্যাঁ, ধন্যবাদ। থ্যাংক ইউ। নো প্রবলেম। এনি মোর কোশ্চেন? আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন আছে। ইয়েস প্লিজ। সেটা হচ্ছে আমি যে রেকমেন্ডেশন লেটার, কারণ আমি অলরেডি গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে 2018-19, তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে রেকমেন্ডেশন লেটারটা আমি কার কাছ থেকে নিব, যেহেতু আমার হচ্ছে একটা ভ্যাস্ট এক্সপিরিয়েন্স আছে 4 ইয়ার্স হ্যাঁ প্লাস। তো সেই ক্ষেত্রে কি আমি হচ্ছে প্রফেশনালি কারো কাছ থেকে যদি রেকমেন্ডেশন লেটার নিই, সেটা কি ইট উইল বি ওকে? হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি ডেফিনেটলি ইট শুড বি গুড। ওকে। মানে আলটিমেটলি হচ্ছে রেফারেন্স লেটার এমন কারো কাছ থেকে নিতে হবে যে কিনা আপনার সম্পর্কে মানে ভালো একটা ওভারভিউ দিবে, যে হ্যাঁ সে কখনো আপনার সম্পর্কে হচ্ছে নেগেটিভ কোনো ফিডব্যাক দিবে না, এরকম একজনের কাছ থেকে অলওয়েজ রিকমেন্ডেশন নিতে হবে, কারণ ওরা কিন্তু ডাবল চেক করে। হ্যাঁ, হুম। জাস্ট হচ্ছে আমি একটা এলওআর নিলাম, পিডিএফ করলাম, প্রফেসর বা হচ্ছে আমার যে ইমিডিয়েট রিপোর্টিং বস ছিল সে হচ্ছে খালি সাইন করে দিল, একটা সিল মেরে দিল, এটা আমি সাবমিট করে দিলাম। না, ওটা ডাবল চেক করবে। ওরা ইমেলে হচ্ছে কন্ট্যাক্ট করবে বা ফোনে আসলে কন্ট্যাক্ট করে না, ইমেলই বেশিরভাগ কন্ট্যাক্ট করে। এবং হ্যাঁ ডেফিনেটলি দেখতে হবে যে সে হচ্ছে ইমেল রেগুলার চেক করে কিনা। এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, জব ভিসা নিয়ে কি কোনো সাজেশন আছে? জব ভিসা কোন দেশের? অস্ট্রেলিয়া অর ইউএস? অস্ট্রেলিয়াতে হচ্ছে স্কিলড ইমিগ্রেশন বা স্কিলড মাইগ্রেশন বলে একটা কথা আছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমি আমি বিশ্বাস করি যে আমরা এখানে যারা আছি মোস্ট অফ দেম আর ফ্রম আইটি ব্যাকগ্রাউন্ড, রাইট? হুম। সো আইটি ব্যাকগ্রাউন্ড যদি হয় তাহলে হচ্ছে আমাদের শুধুমাত্র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এটা ছাড়া আমাদের ক্ষেত্রে হচ্ছে স্কিলড মাইগ্রেশন করে মাইগ্রেন্ট হয়ে আসাটা ইজ সো টাফ। এবং হ্যাঁ ইজি হচ্ছে কাদের জন্য, যারা হচ্ছে নার্স অথবা হচ্ছে ডক্টর, হ্যাঁ তাদের জন্য হচ্ছে এই জিনিসগুলো ইজি। তারা হচ্ছে জাস্ট একটা এক্সাম দিতে হয়, তাদেরকে এক্সাম দিয়ে হচ্ছে একটা স্কিল মাইগ্রেশনে অ্যাপ্লাই করতে হয়, নমিনেশন নিতে হয়, বাস হয়ে যায়। কিন্তু আইটি ব্যাকগ্রাউন্ড যারা তাদের জন্য একটু টাফ। হুম, বুঝতে পারছি। আর কি আর কোনো কারণ? question? আর মনে হয় না কারো কোনো কোয়েশ্চেন আছে। ও আচ্ছা, আমি জাস্ট একটা কথা বলি, সেটা হচ্ছে যে আহ, যে এখানে তো সবাই মোটামুটি আমরা দেশের বাইরে যাওয়ার জন্যই চিন্তা ভাবনা করে এখানে জয়েন করছি। তো জেসিয়া শারমিন অনেক কষ্ট করে হচ্ছে তার ওখানে কয়টা বাজে এখন? আমার হ্যাঁ, 11:30। 11:30। তো অনেক রাত। তো হ্যাঁ, হ্যাঁ, এত কষ্ট করে টাইম দেওয়ার জন্য থ্যাঙ্কস। আর হচ্ছে সবার জন্য বলতেছি, জেসিয়া শারমিনের একটা কি বলা হয়, অ্যাব্রড কাউন্সিলিং একটা হচ্ছে পেজ আছে, তো আপনারা চাইলে সেখানে জয়েন করতে পারেন। হ্যাঁ, আমার যেটা আছে সেটা হচ্ছে মালয়েশিয়া বেসড আর কি। হুম। হ্যাঁ, আমি মাস্টার্স করছি মালয়েশিয়া থেকে, ইউনিভার্সিটি মালায়া, ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি। কিউএস র্যাঙ্কিং যদি আপনারা দেখেন তাহলে সেটা হচ্ছে 58তম র্যাঙ্কে আছে বর্তমানে। যাই হোক, তো আমি হচ্ছে মালয়েশিয়া সম্পর্কে আমার মানে বেশি আইডিয়া ছিল, এবং মালয়েশিয়ার প্রসেসিংটা আসলে খুবই সহজ। তো সেই জন্য হচ্ছে আমাদের একটা ছোটখাটো বলা চলে আর কি এজেন্সি আছে। তো আপনারা যদি চান বা কেউ যদি হচ্ছে মালয়েশিয়া রিলেটেড ইন্টারেস্টেড থাকেন, কোনো সার্ভিসিং ফি নাই, সুতরাং এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। জাস্ট আপনাদেরকে ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন ফিটা আছে সেটা দিতে হবে, সেটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে। সেটা চাইলে আপনারা নিজেরা নিজেদের থেকেও দিতে পারেন, চাইলে আমাদের থ্রুতেও দিতে পারেন। টোটাল ডিপেন্ডস আপ টু ইউ। কোনো কনসালটেশন ফি নাই, কোনো সার্ভিস ফি নাই, কিছুই নাই। ইটস জাস্ট লাইক হেল্প করা আর কি। তো আমরা যে সুযোগ সুবিধাটা পাইছি, আমি 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 বিলিভ করি যে বাংলাদেশের বর্তমান যে সিচুয়েশন, টু হার্ড টু স্টে বেটার দ্যান মি। যাই হোক, কেউ যদি ইন্টারেস্টেড থাকেন সেক্ষেত্রে কন্ট্যাক্ট করতে পারেন উইথ মি অর উইথ মাই কাউন্সিলর। লাইক এটার নাম হচ্ছে স্টাডি ফিউশন। জেসি, আমার মনে হয় লিঙ্কটা যদি হচ্ছে ইনবক্সে দিয়ে দেওয়া যায় তাহলে ইট উইল বি ওকে। ওকে, লেট মি শেয়ার ইট। থ্যাংক ইউ।
আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে জানার মতো?